विवेकानंदसूरे सच्चित सुख स्वरूपाय स्वामिने तापोहारे। আমি প্রথমে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা জানাই, সরোজ কুমার জানা মহাশয়কে শ্রদ্ধা জানাই, এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট যে সকল অতিথিবর্গ আছেন, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ আছেন, সকলকে আমি শ্রদ্ধা জানাই। সর্বোপরি আমার সামনে যারা ভাই এবং বোনেরা বসে আছে, তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। তোমরা আজকে একটু অন্য ধরনের একটি অনুষ্ঠানে তোমরা মিলিত হয়েছ। এই অনুষ্ঠানটি প্রধান শিক্ষক মহাশয় সুন্দরভাবে বুঝিয়ে বলছিলেন, তার একটি আলাদা বৈশিষ্ট্য বা গুরুত্ব রয়েছে। তোমরা দীর্ঘক্ষণ এই বিষয়ের উপর আলোচনা শুনেছ। আমি কয়েকটি কথা বলতে চাই। মূল্যবোধ শিক্ষা বর্তমানকালে মনে হয় যেন যত দিন যাচ্ছে আমাদের আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা যে চিত্র পাই, সেখানে আমরা দেখি ভারতবর্ষের মানুষ অনাহার, বাসস্থানের অভাব এবং অশিক্ষায় মানুষ ভুগছে। মানুষ জর্জরিত, দেশের দারিদ্রতা মানুষকে মনে হয় যেন গ্রাস করে ফেলেছিল। ঠিক ভারতবর্ষ স্বাধীন হওয়ার সাথে সাথে আমরা দেখি সারা ভারতবর্ষের যারা মনীষীগণ ছিলেন, যারা রাষ্ট্রনায়কগণ ছিলেন, তারা প্রথমে ভাবলেন এ দেশের উন্নতির জন্য প্রথমে প্রয়োজন শিক্ষা। এই ভাবটি স্বামী বিবেকানন্দ আমাদের দিয়ে গেছেন। ভারতবর্ষের ঠিক স্বাধীনতার পূর্ব মুহূর্তে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের পরবর্তী সময়ে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীগণ জন্মগ্রহণ করেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, সর্বোপরি ডক্টর রাধাকৃষ্ণন থেকে যে সমস্ত মনীষীগণ রয়েছেন বা যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীগণ রয়েছেন, এমনকি আমাদের মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরা, এমন সকলেই কোনো না কোনোভাবে স্বামী বিবেকানন্দের দ্বারা উদ্বুদ্ধ ছিলেন। স্বাভাবিকভাবেই ভারতবর্ষ যখন স্বাধীন হয়, স্বামী বিবেকানন্দের একটি মন্ত্র, আমাদের দেশের উন্নতির জন্য প্রথম চাই শিক্ষা। সেই শিক্ষা দানের জন্য আমাদের ভারতবর্ষে দিকে দিকে বহু বহু স্কুল স্থাপন হতে শুরু করল। বহু প্রাচীন শিক্ষক যারা অক্লান্ত পরিশ্রম করে নিজেদের কঠোর পরিশ্রমের পয়সা দিয়ে, নিজেদের কায়িক পরিশ্রম দিয়ে এই মেদিনীপুরের বিভিন্ন স্থানে বিদ্যালয় তৈরি করেছিলেন। অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমাদের পূর্বজরা। কেন? তারা চেয়েছিলেন আমাদের দেশের যারা নবীন প্রজন্ম, যারা আমাদের দেশে নতুন নতুন আসছে বা আসবে, তাদের শিক্ষা প্রয়োজন। এই ভাবটি স্বামী বিবেকানন্দ আমাদের দিয়ে গিয়েছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের জীবনে আমরা যদি একটু একটু করে জানি, তাহলে আমরা দেখতে পাব প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী স্বামী বিবেকানন্দের কথা ভাবতেন। তাদের মৃত্যুকালে জেলে থাকাকালে ঋষি অরবিন্দের কথা বলি, কানাইলালের কথা বলি, আমরা প্রত্যেকের কাছে স্বামী বিবেকানন্দের বই, গীতা এবং বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, এই তিনটি জিনিস থাকত। এই যে স্বামীজির ভাব তখনকার ভারতবাসী গ্রহণ করেছিল বলে তারা প্রথমে চেয়েছিলেন, যারা একটু বুদ্ধিজীবী তখনকার দিনে,
বর্তমানকালের মতো তথাকথিত বুদ্ধিজীবী নয়। তখনকার দিনে যারা বুদ্ধিজীবী তারা চেয়েছিলেন সেই আমাদের দেশের নবীন প্রজন্মের জন্য প্রথমে শিক্ষা প্রয়োজন। তার জন্য আমরা এই পূর্ব মেদিনীপুরে আমি প্রায় প্রচুর বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবলি অর্থাৎ 75 বছর পালনের যে অনুষ্ঠান, প্ল্যাটিনাম জুবলি বর্ষপূর্তি অনুষ্ঠানের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছি। তার মানে কি? তার মানে হলো এই যে ভারতবর্ষে 75 বছর বিভিন্ন স্কুলগুলি হচ্ছে, তোমরা হিসাব করে একটু দেখবে, অনেক অনেক স্কুল 75 বছর হচ্ছে। তার মানে ঠিক স্বাধীনতার পরবর্তী, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 75 বছর, 78 ইয়ার্স আমরা এইবার পালন করেছি। অর্থাৎ এই ঠিক স্বাধীনতার পরে পরেই আমরা আমাদের দেশের শিক্ষার ক্ষেত্রে একটা বিশাল আলোড়ন এসছে। এই আলোড়ন কার দ্বারা সম্ভব হয়েছে? আমরা ভারতের ইতিহাস যদি পড়ি দেখব, স্বামী বিবেকানন্দ তার মূলে রয়েছে। স্বামী বিবেকানন্দ কোনোদিন ভারতের স্বাধীনতার জন্য অস্ত্র ধরেননি, তিনি কোনোদিন লেখনী ধরেননি। তিনি যুবকদের জন্য যে সমস্ত স্বদেশ প্রেমটা জাগ্রত করে দিয়েছিলেন, এই যে স্বদেশ প্রেম, স্বদেশ বন্দনা, এই যে তোমরা যে একটু আগে পাঠ করলে, এই সমস্ত বাণীগুলি পড়ে দেশ মাতৃকার প্রতি ভালোবাসা ভারতবাসীর মনে হয় যেন আরো শতগুণ বৃদ্ধি পেয়েছিল। স্বামী বিবেকানন্দের কাছে তিনি এমন একজন মনীষী ছিলেন, তার কাছে জাতি, ধর্ম, বর্ণ ছিল না। তোমরা জানলে অবাক হয়ে যাবে, স্বামী বিবেকানন্দ এমন একজন মনীষী, তার জন্মস্থান, তিনি একজন আমেরিকার রাস্তা রাস্তায়, চিকাগোর রাস্তা রাস্তায় তার ছবির নিচে কি লেখা ছিল কেউ বলতে পারবে? একজন বলো তো দেখি। যখন চিকাগো 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর যখন চিকাগো বক্তৃতা দিয়ে তিনি যখন বিশ্ব জয় করেন, তারপরে আমেরিকার রাস্তা রাস্তায় তার ছবি বিরাট বিরাট ব্যানার করে লাগাতে শুরু করে। সেই ছবির নিচে একটি কথা লেখা ছিল। কি লেখা ছিল কেউ বলতে পারবে? এই সমস্ত হিস্ট্রিগুলি আমাদের জানা দরকার, তার জন্য, কারণ ভারতের ইতিহাসকে আমরা ভুলতে পারি না। এই জন্যই ভারতবর্ষকে সারা বিশ্বের মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। কালকে আমি দেখছিলাম একটা ছবি আমার কাছে এসেছিল, যে বাংলাদেশ এত অশান্ত, সেখানকার এত কিছু চলছে, সেখানের একটি ছবি রামকৃষ্ণ মঠ ঢাকার যিনি সচিব আছেন পূজনীয় স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ, তার সাথে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রনায়কের একটি আলোচনা, কিভাবে ওই দেশের আরো ভালো করা যায়, কি করে ওই দেশের মানুষকে ভালো রাখা যায়, সেই নিয়ে আলোচনা হচ্ছে। সেই তার জন্য আমাদের দেশে তাকে যে বলছি যে কথাটি, রামকৃষ্ণ মিশনের কাছে কোনো জাতি, ধর্ম, বর্ণ, কোনো ক্ষুদ্র গণ্ডি কোনোদিন ছিল না বা নাই। আমেরিকার রাস্তা রাস্তায় লেখা ছিল দ্য হিন্দু মং, স্বামী বিবেকানন্দের ছবির নিচে কি লেখা ছিল? দ্য হিন্দু মং। অর্থাৎ তিনি একজন হিন্দু সন্ন্যাসী লেখা ছিল। কিন্তু সেই হিন্দু সন্ন্যাসী, যিনি ভারতবর্ষের একজন সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী, যে ভারতবর্ষের মানুষ, আমি একটু আগে একটি বই পড়ছিলাম স্বামী বিবেকানন্দ যুব সমাজে, বইটি একটু জাস্ট পাতা একটু উল্টাতে গিয়ে স্বামী বিবেকানন্দের একটি লাইন আমার চোখে এলো। এই লাইনটি আমি বহুবার এর আগেও পড়েছি, জাস্ট এলো। এই দেশে সব থেকে বেশি অধঃপতনের কারণ কি জানো? ধর্ম। ধর্ম নিয়ে আমাদের দেশে এত বাড়াবাড়ি হয়,
এমনকি ভারতবর্ষের কেরলে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, একটা সময় এমন ছিল কোনো ব্রাহ্মণ যদি বেদের মন্ত্র উচ্চারণ করত বা বেদের মন্ত্র যদি শুনত, তার কানে তপ্ত লোহাকে গরম করলে কি হয়, লিকুইড হয়ে যায়, সেই লিকুইডটা কানে ঢেলে দেওয়া হতো। যারা শূদ্ররা কি করত, গলায় ঘন্টা বাজিয়ে যেতে হতো রাস্তা দিয়ে। দক্ষিণ ভারতে সেই তামিলনাড়ু, কেরল, এই সমস্ত অঞ্চলে বিশেষত ঘন্টা বাজিয়ে যেতে হতো, যাতে যারা উচ্চ বর্ণের আছে তারা যাতে দূরে সরে যায়, না যারা নিম্ন বর্ণের আছে তারা যাতে দূরে সরে যেতে পারে, যে যাতে ডাইরেক্ট যাতে আইডেন্টিফাই করতে পারে এই নিম্ন বর্ণের এই উচ্চ বর্ণের। তার জন্য আমাদের দেশে নয়, শুধু সারা বিশ্বে সব থেকে বেশি ধর্মের নামে রক্তপাত হয়েছে, স্বামী বিবেকানন্দ বলছেন। তার জন্য স্বামী বিবেকানন্দ যে এখন একটা লেখা পড়ছিলাম, আমাদের দেশে সব থেকে বেশি ক্ষতি করেছে ধর্ম। এই যে ধর্মে ধর্মে হিংসা, মারামারি, কাটাকাটি আমরা দেখি। এই যে হিন্দু সন্ন্যাসী, এখানে যদি কেউ যদি উচ্চ বর্ণের যদি কেউ যদি থেকে থাকো বা ব্রাহ্মণ যদি থেকে থাকো, তাদের আমি নির্দ্বিধায় বলতে পারি তাতে মনে কষ্ট পাওয়ার কিছু নেই, স্বামীজির কথাগুলি পড়ে নেবে। কিছুদিন আগে একজন খুব উন্নত সাধু বলছিলেন, স্বামীজির এই কথাগুলি এখন যুব সমাজদের সব থেকে বেশি বেশি করে বলবে। কেন জানো তো, এই সমস্ত কথাগুলি এখন খুব প্রয়োজন। কেননা ধর্মের নামে এটা বিভেদ করে দিয়ে মানুষের মধ্যে যে, ভারতবাসীর মধ্যে যে ঐক্যের যে বিভেদ, সেই বিভেদটা কোনোদিন হতে পারে না। তার জন্য স্বামী বিবেকানন্দের যে, যার নিচে লেখা আছে দ্য হিন্দু মঙ্ক, তার পৈতৃকাবাস, স্বামী বিবেকানন্দের পৈতৃকাবাস রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড কালচারাল সেন্টার। সেই তার জন্মস্থানে যে বিশাল আকার যে একটি সংগ্রহশালা গড়ে উঠেছে, যেখানে সারা বিশ্বের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এক লাইনে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানায়। কত খ্রিস্টান আছে, আমি নিজে সেখানকার দায়িত্বে ছিলাম একটা সময়, সেই সংগ্রহশালা দীর্ঘ বছর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা ভারতবর্ষ নয়, শুধু ভারতবর্ষের বাইরে থেকেও আসছে, হিন্দু, মুসলিম, বাংলাদেশ থেকে আসছে, আর কোথায় কোথায় থেকে আসছে, সব লাইনে এসে স্বামীজিকে শ্রদ্ধা জানাচ্ছে। সেই হিন্দু মঙ্কের এই যে পত্রিকাবাসের সংগ্রহশালার যে দ্বারোদ্ঘাটন কে করেন জানো? ডক্টর এপিজে আব্দুল কালাম। তার কাছে ধর্মের নামে, ডক্টর কালাম স্যারের কাছে ধর্মের নামে সংকীর্ণ পণ্ডিত ছিল না। তিনি যখন বেলুড় মঠে যখন আসতেন, তিনি খালি পায়ে, তপ্ত ইটের মধ্যে যে খালি পায়ে হেঁটে বেলুড় মঠের বিভিন্ন মন্দিরগুলিতে তিনি যেতেন। তার জন্য ধর্মের নামে বিভেদ, এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার উপযুক্ত শিক্ষা। স্বামী বিবেকানন্দ বলছেন, যে শিক্ষা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শিক্ষা দেয় না, সেই শিক্ষা শিক্ষা নয়। আমাদের এমন শিক্ষা দরকার, যে শিক্ষা নিজের পায়ে দাঁড়াতে আমাদের সক্ষম হবে। আমাদের নবীন প্রজন্ম, আমাদের ছাত্রছাত্রী নিজের পায়ে দাঁড়াতে পারবে, এমন ধরনের শিক্ষা আমাদের প্রয়োজন। স্বামী বিবেকানন্দ বলছেন, আমাদের ছাত্রছাত্রীদের এমন শিক্ষা দিতে হবে, যে শিক্ষা লাভের পর তারা বুঝতে পারবে আমার পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ, তার নিজেরাই বুঝতে পারবে। স্বামী বিবেকানন্দ বলছেন,
আমাদের দেশের নারীদের এই উপযুক্ত শিক্ষা যদি প্রয়োগ করা যায় বা প্রদান করা যায়, তাহলে তারা তাদের নিজে ভালো মন্দ নিজেরা বুঝে নেবে। আরেকজন দাদাগিরি করতে হবে না, তুমি এটা করো, এটা করবে না, এটা করো, এটা করবে না, তোমাকে বারবার বলতে হবে না। তার জন্য আমাদের প্রয়োজন কি? উপযুক্ত শিক্ষা। সেই উপযুক্ত শিক্ষা যদি আমরা লাভ করতে পারি, তাহলে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। তো আমাদের বলতে হবে না তুমি উত্তরে যাবে না পশ্চিমে যাবে। এই ধরনের শিক্ষা আমাদের দেশে প্রয়োজন। আমাদের দেশে প্রয়োজন, স্বামী বিবেকানন্দ বলছেন, যাদের উন্নত মস্তিষ্ক তাদের যেমন প্রয়োজন, তেমনি যাদের হৃদয়ে বক্তা রয়েছে তাদেরও প্রয়োজন। এই দুটির মিশ্রণ। তার জন্য তিনি কি বলছেন? শঙ্করের মেধা এবং বুদ্ধের হৃদয়, এই দুটির মিশ্রণে আমাদের দেশে চালাতে হবে। শঙ্করের মতো মেধা প্রয়োজন। হাঁদা বোধা হয়ে আমি কয়েকদিন আগে যখন বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে যখন গিয়েছি, সেখানে প্রশ্নোত্তর পর্বের পরে এত প্রশ্ন আসছিল, এত ব্রাইট ওরা, তোমরাও ব্রাইট নোটাও, কিন্তু এত ব্রাইট ওরা প্রশ্নের পরে প্রশ্নোত্তরের পরে হেডমাস্টারের রুমে আমার এসে গেছে, হেডমিস্ট্রেসের রুমে এসে বলছে, আচ্ছা মহারাজ, আমাদের জন্য কি জীবনে নিজের পায়ে দাঁড়াতে গেলে শিক্ষা কি একান্তিক প্রয়োজন? হ্যাঁ, আমাদের শিক্ষা একান্তিক প্রয়োজন, শুধু পুঁথিগত শিক্ষা নয়। আমরা যদি উপযুক্ত, স্বামী বিবেকানন্দ বলছেন আমাদের এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষা অর্জনের পরে আমরা বুঝতে পারবো আমাদের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ, তা আমরা বুঝতে পারবো। এই ধরনের শিক্ষা আমাদের দেশে প্রয়োজন। আর তুমি শিক্ষিত না হও, তাহলে তোমার পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ তুমি বুঝতে পারবে না। তুমি নিজের বই যদি না পড়তে পারো, তাহলে তুমি কি করে বুঝবে তোমার পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ? তার জন্য আমাদের দেশে শিক্ষা খুবই প্রয়োজন। তার জন্য শুধু শিক্ষা নয়, স্বামী বিবেকানন্দ বলছেন কি, প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন দরকার। আমাকে একটা ছাত্রী প্রশ্ন করেছিল, আমরা কারিগরি বিদ্যা দেখব নাকি আমরা বর্তমান যে আধ্যাত্মিকতা বা এই সমস্ত এগুলি আমরা কোনটার উপর বেশি গুরুত্ব দেব? প্রথাগত বিদ্যার উপর আমরা বেশি গুরুত্ব দেব কোনটার উপর? স্বামী বিবেকানন্দ কি বলছেন? আমাদের প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন। প্রাচ্যের কি রয়েছে? ধর্ম। স্বামী বিবেকানন্দ বলছেন প্রত্যেকটা দেশের উন্নতির জন্য এক একটা করে রাস্তা থাকে, এক একটা পদ্ধতি থাকে। ভারতের যদি উন্নতি করতে হয়, তার জন্য প্রয়োজন ভারতের ধর্ম। তার মানে ধর্ম মানে এই নয় যে ধর্মের নামে গোড়াগড়ি হবে, ধর্মের নামে তুমি গোড়ামি করবে, ধর্মের নামে তুমি ধ্বংসলীলা চালাবে, রক্তপাত করবে, তা নয়। ধর্ম হলো এমন একটা জায়গা যেখানে নিজে উদার হতে, যে বুদ্ধের হৃদয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রী চৈতন্যদেব যেমন করেছিলেন, তার প্রেমে তার ভালোবাসায় সকলেই একসাথে মিলিত হয়েছিল, হাজার হাজার সেই জবন হরিদাস থেকে সবাই। এই ধরনের ধর্ম, চৈতন্যের ধর্ম দরকার, শ্রীরামকৃষ্ণদেবের ধর্ম দরকার। মা সারদা দেবী বলছিলেন, আমজাদ আমার ছেলে, শরৎ আমার ছেলে। আমজাদ একজন মুসলিম, সেও মায়ের সন্তান, আবার শরৎচন্দ্র একজন ত্যাগী সন্তান, শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদ, সেও সন্তান। অর্থাৎ কোনো বিভেদ থাকবে না, সকলেই আমার, তার মধ্যে দুই নেই। তার জন্য স্বামী বিবেকানন্দ বলছেন কি, প্রাচ্য মানে ভারতের ধর্ম যেমন দরকার, ভারতের প্রত্যেক দেশের উন্নতির জন্য এক একটা করে পথ থাকে, ভারতের হলো ধর্ম। ভারতের মানুষ ধর্মের মাধ্যমে এগিয়ে যেতে হবে। সে ধর্ম ভারতের মূল জিনিস, ধর্ম ভারতের প্রাণ।
ধর্মকে বাদ দিয়ে ভারতের মানুষ কল্পনাও করতে পারে না। আমরা শৈশবে বাড়ি ঘরে সেই ধর্ম দিয়েই প্রত্যেকটা জিনিসের মধ্যে, প্রত্যেকটা আচার আচরণ, প্রত্যেকটা রীতিনীতির মধ্যে আমাদের ধর্ম লুকিয়ে রয়েছে। সকালবেলা সেই ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কিছুর মধ্যে ধর্ম এবং বিজ্ঞানের একটা মিলন রয়েছে, সংমিশ্রণ রয়েছে। তার জন্য পাশ্চাত্য হল কি, পাশ্চাত্যের কারিগরি বিদ্যা অত্যন্ত উন্নত। সেই পাশ্চাত্যের কারিগরি বিদ্যা এবং ভারতের আধ্যাত্মিক বিদ্যা, এই দুটির সংমিশ্রণে আমাদের এগোতে হবে। স্বামী বিবেকানন্দ বলছেন কোনো গোড়ামি নয়, যার কাছে যেটা নেই, তোমার কাছে এটা ভালো, তো তোমার এই বিদ্যাটা আমি শিখবো। আমার থেকে অনেক কিছু তোমরা ভালো জানো, সেটা তোমার জিনিসটা আমি শিখে নেবো। আবার আমার কাছে যদি কোনো কিছু তুমি যদি জানতে চাও, আমার মধ্যে যদি কিছু ভালো পাও, সে ভালোটা তুমি গ্রহণ করবে। প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলন এটি হলো। আর আগের দিনে কি ছিল, কালা পানি, সমুদ্র পার হতে পারবে না ভারতীয়রা। আর স্বামী বিবেকানন্দ যখন সেই সমুদ্র যখন পার হয়েছিলেন, তাকে দক্ষিণেশ্বর মন্দিরে তাকে যেতে দেন। যে সারা ভারত নয়, শুধু সারা বিশ্ব জয় করেছিলেন, যিনি হিন্দু ধর্ম নয়, শুধু ভারতবাসীর মাথা উঁচু করেছিলেন সারা বিশ্বের দরবারে, তাকে আমাদের এই দক্ষিণেশ্বর মন্দিরে, তার জন্মস্থান উত্তর কলকাতা থেকে, অর্থাৎ স্বামী বিবেকানন্দের পৈতৃক স্থান উত্তর কলকাতা সিংড়া থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব খুব একটা বেশি নয়, খুব কম। তাকে তার বাড়ির কাছে সেই মন্দিরে তাকে প্রবেশ করতে দেয়নি একটা সময়। এই ধরনের গোড়ামি আমাদের দেশে প্রয়োজন নেই, স্বামী বিবেকানন্দ বারবার বলছেন। তো যাই হোক, আমাদের দেশে এখন প্রয়োজন উপযুক্ত শিক্ষা, উন্নত শিক্ষা, উর্বর মস্তিষ্ক, তার সাথে ভারতীয় সংস্কৃতিকে জানা, ভারতবর্ষকে জানা। শুধু স্বামী বিবেকানন্দ নয়, রামকৃষ্ণ নয়, আমাদের ভারতীয় সংস্কৃতির যে সমস্ত মনীষীগণ রয়েছেন, বুদ্ধ, শ্রী চৈতন্য, যীশু খ্রিস্ট, এমনকি হযরত মুহাম্মদ থেকে শুরু করে যে সমস্ত মনীষীগণ রয়েছে, যে সমস্ত রাষ্ট্রনায়কগণ রয়েছেন, ডক্টর এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, তাদের জীবনীগুলি আমাদের বারবার পড়া দরকার। তাহলে আমরা বুঝতে পারব আমাদের দেশে বর্তমান কি প্রয়োজন। তারাই আমাদের দেশের যুবকদের রাস্তা দেখাতে পারেন। আমি আমার বক্তৃতা বেশি আর দীর্ঘায়িত করছি না। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তৃতা এখানে শেষ। অসংখ্য ধন্যবাদ। কথা বলেছিলেন এডুকেশন, তারপরে লাইনটা কি আছে কে বলতে পারবে? হ্যাঁ, তারা একটা মাইক্রোফোন কর্ডলেস আছে, ঠিক আছে, তার দিন Education is not information. না, ওটা এটা একটা ছিল, Education is not merely information. একটা ছিল কিন্তু Education is not merely information. Education is assimilation. আচ্ছা, একটা বই নিয়ে ভাই, এখান থেকে বলো না, আমরা শুনে যাবে। আচ্ছা, কে বলবে? আচ্ছা, এই বলবে, বলো। 1899 খ্রিস্টাব্দে আমেরিকাতে হ্যাঁ, তারিখটা বলতে পারবে? 11 সেপ্টেম্বর। হ্যাঁ, বাস চলে আসো। আমরা বলছিলাম স্বামী বিবেকানন্দের পত্রিকাবাস কোথায় বলো তো, জায়গাটা কোথায় কে বলতে পারবে? বারবার বলছিলাম ওটা স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন, বলো। চলে আসো, দেরি করো না, টাইম বেশি না। দক্ষিণেশ্বর না, ভুল। হ্যাঁ, চলে আসলাম। স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? স্বামী বিবেকানন্দ পত্রিকাবাস কোন জায়গার সিমলা? কোন জায়গার সিমলা? তমলুকের
উত্তর ভারতে। স্বামী বিবেকানন্দ উত্তর ভারতের লোক। যাও 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 যাও। উত্তরপ্রদেশ। হ্যাঁ ঠিক আছে, চলে আসো। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? কে বলতে পারবে? স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? কে বলতে পারবে? খুব সহজ প্রশ্ন। স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন? হ্যাঁ 1863। হ্যাঁ, ডেট তারিখ বলো। 12ই জানুয়ারি। হ্যাঁ চলে আসো। শ্রীরামকৃষ্ণদেব কোথায় জন্মগ্রহণ করেন? কে বলতে পারবে? শ্রীরামকৃষ্ণদেব কোথায় জন্মগ্রহণ করেন? মাতঙ্গিনী হাজরা যেদিন, আচ্ছা চলে আসো চলে আসো, বলো 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 বলো। হ্যাঁ হুগলি কোন জায়গায়? হুগলি মাতঙ্গিনী হাজরা যেদিন, হ্যাঁ না হয়নি। মাতঙ্গিনী হাজরা যেদিন গুলিবিদ্ধ হন তার সাথে কতজন গুলিবিদ্ধ হয়েছিল? তোমাদের তমলুকের ঘটনা জানা খুবই দরকার। স্বামী বিবেকানন্দের পিতার নাম কি ছিল? যে আগে বলেছে সে বলবে না। হ্যাঁ যে নতুন নতুন ওই পেছনের ছেলেটা চলে বলো। হ্যাঁ চলে আসো। রামকৃষ্ণ মিশনের যে লোগোটা রয়েছে সেই লোগো এই যে এখানে উপরে দেওয়া আছে, তার তাৎপর্য কি কেউ বলতে পারবে? সিলেবাসের বাইরে চলে যাচ্ছে, কঠিন নাকি? এই লোগোর মধ্যে রয়েছে কি? তরঙ্গায়িত জল, তার মানে কর্ম। তারপরে হচ্ছে পদ্ম, ভক্তি। তারপরে আছে সাপ, এই যে পেঁচিয়ে আছে সাপ, এই সাপ মানে যোগ। তারপরে আছে হংস, মানে পরমহংস। এই যে চারটি যোগের সমন্বয়ে আমাদের জীবনটা তৈরি করার কথা স্বামী বিবেকানন্দ বলেছে। কি চারটি যোগ? কর্ম, ভক্তি, জ্ঞান এবং যোগ। এই চারটি যোগের সমন্বয়ে আমাদের চলার কথা স্বামী বিবেকানন্দ বলেছেন। তার জন্যই এই লঘুতে এই চারটি জিনিস রয়েছে। শ্রীমা সারদা দেবী কোথায় জন্মগ্রহণ করেন? কে বলতে পারবেন? শ্রীমা সারদা দেবী কোথায় জন্মগ্রহণ করেন? বেলুড় মঠ কোথায়? কেউ বলতে পারবে? বেলুড় মঠটা কোথায়? হ্যাঁ বলো তো, কোন জায়গায়? হয়নি। বেলুড় মঠ কোন জায়গায়? বলো বলো বলো। হ্যাঁ চলে আসো। ঠিক আছে। প্রথম হচ্ছে দেবপ্রিয়া, দ্বিতীয় হয়েছে সুরজিৎ ভৌমিক। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। তৃতীয় হয়েছে অরূপ কৈলা, পঞ্চম শ্রেণী। এদিকে তাকাও, এদিকে তাকাও। পুরস্কার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সামিয়া কৃপানন্দজি মহারাজ। এদিকে তাকাও, ওদিকে সরো প্লিজ। এরপর শুভা মাইতি। পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শরৎ কুমার জানা মহোদয়।
এরপরের প্রতিযোগিতা যেটা ছিল গল্প বলা প্রথম হয়েছে অর্পদী বর্মন, দ্বিতীয় হয়েছে অস্মিতা কুণ্ডু। পুরস্কারটি তুলে দিচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার বিচারী মহোদয়। এরপরের প্রতিযোগিতা পত্রপাঠ। এদিকে তাকাও। দ্বিতীয় হয়েছে সুনন্দা মঞ্চ, তৃতীয় হয়েছে আব্দুল কাসিম। অষ্টম শ্রেণী স্নেহা প্রামাণিক। ব্যাস। বইগুলো সব সামনের দিকে করো, ওইভাবে না, ঘুরিয়ে রাখো। হ্যাঁ, বুকের কাছে রাখো, বুকের কাছে। ঠিক আছে। ঠিক আছে। নমস্কার।
সদ্গুরু ঈশ্বর